এরা হলো পৃথিবীর ভয়ঙ্কর উপজাতিদের মধ্যে অন্যতম, কারণ এরা জীবিত গরুর রক্ত পান করে, AK-47 দিয়ে মানুষ শেষ করে, লাঠি দিয়ে নিজেদের মধ্যেই যুদ্ধ করে, নিরস্ত্র উপজাতিদের থেকে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়। এমনকি এখানকার মহিলারা শক্তিশালী স্বামী পাওয়ার জন্য তাদের শরীর কেটে ক্ষত বিক্ষত করে ফেলে, আর পুরুষেরা শুধুমাত্র একটি বিয়ে করার জন্য সারা জীবন যুদ্ধ করে। এমন আরো অনেক বৈশিষ্ট্য আছে যা অন্য উপজাতিদের থেকে এই উপজাতিকে ভয়ঙ্কর করে তুলেছে। এরা হলো শুরি উপজাতি। দক্ষিণ পশ্চিম ইথিওপিয়ার ওমো উপত্যকা, এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে প্রত্যন্ত এবং আকর্ষণীয় অঞ্চলগুলোর মধ্যে একটি, আর এই জায়গাকে শুরিদের ঘরও বলা হয়, অর্থাৎ শুরি উপজাতিদের বাসস্থান। এরা প্রাচীন এবং রহস্যময় মানুষ যারা আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন বসবাস করে। শুরি উপজাতি অনেক কিছুর জন্য বিখ্যাত, এর মধ্যে অন্যতম হচ্ছে তাদের গায়ের ট্যাটু, মহিলাদের ঠোঁটে লাগানো ল্যাবিয়াল প্লেট, এবং এখানকার পুরুষেরা এক একজন ভয়ঙ্কর যোদ্ধা। তারা এমন একটি সমাজে বাস করে যেখানে শক্তি, সাহস, প্রতিরোধ, মৌলিক মূল্যবোধ সব মিলিয়েই তাদের বেঁচে থাকতে হয়। প্রকৃতপক্ষে এরা ওমা উপত্যকার সবচেয়ে বিপজ্জনক উপজাতি হিসেবে বিবেচিত। এখানকার প্রায় প্রতিটি পুরুষের কাছে অস্ত্র থাকে, এগুলো কাউকে ভয় দেখানোর জন্য নয়, তাদের নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করে। এখানে জমি এবং গবাদি পশু অনেক মূল্যবান, আর এখানে উপজাতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখনও রয়ে গেছে। পুরুষরা প্রধানত গরুর পাল দেখাশোনা করে, যা তাদের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং সম্পদের প্রতীক, আর মহিলারা জমিতে চাষ করে এবং ফসল ফলায়, যা তাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা ভুট্টা এবং অন্যান্য আনাজ চাষ করে, যা তাদের খাদ্যের জন্য ব্যবহার করে। এরা খড় দিয়ে বানানো কুঁড়ে ঘরে বাস করে। এরা সরল জীবন যাপন করে। এদের ঘরে বেঁচে থাকার জন্য আমাদের মতো আহামরি কোনো জিনিস নেই। ঘরের মাঝেই চুলা বানিয়ে ভুট্টার পরিত্যক্ত অংশ জ্বালিয়ে ঘর গরম রাখে, আর ভুট্টাগুলো খাবার হিসেবে গ্রহণ করে। কুমড়োর উপরের আবরণ শুকিয়ে বাটি বা প্লেট হিসেবে ব্যবহার করে। বিছানা হিসেবে এরা পশুর চামড়া ব্যবহার করে। এখানকার নারীরা ইতিহাস এবং সংস্কৃতিতে পরিপূর্ণ। মহিলাদের ধূমপান করার জিনিসটিও কুমড়া দিয়ে তৈরি। যে অংশে তামাক থাকে শুধু সেই অংশটি কাঠ দিয়ে তৈরি, বাকি পুরো অংশ কুমড়োর তৈরি। এই উপজাতিতে শুধুমাত্র মহিলাদের ধূমপান করার অনুমতি দেওয়া হয়, ছোট মেয়েদের অনুমতি দেওয়া হয় না। যখন একজন নারী মা হয় অথবা প্রাপ্তবয়স্ক মহিলা হয়, শুধু তখনই সেই মহিলাকে ধূমপানের অনুমতি দেওয়া হয়। এরা ভুট্টার আঠা দিয়ে লাল পানি তৈরি করে, যেটা খেয়ে তারা মাতাল হয়। এটি তাদের জন্য সুস্বাদু খাবার। আর একটি অসাধারণ বিষয় হচ্ছে এখানকার মহিলারা তাদের ঠোঁটে ছাই লাগায়, কারণ ঠোঁটে প্লেট পড়ার কারণে অনেক ক্ষত তৈরি হয়, আর এই ছাই ঠোঁটের ক্ষতগুলোকে ঠিক করার কাজ করে। আবার এই ছাই লাগালে তাদের ঠোঁটের পরিধি দ্রুত বৃদ্ধি পায়, যার কারণে পরবর্তীতে আগের তুলনায় বড় প্লেট লাগাতে পারে। শুরি মহিলাদের ঠোঁটের প্লেটের একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে। বহুকাল আগে যখন দাস বেচা কেনা হতো, সেই সময় এই উপজাতির সুন্দরী নারীদের দাস হিসেবে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হতো, আর এই ধরে নিয়ে যাওয়া এড়াতে তাদের শরীর নিজেরাই বিকৃত করত, যেন তাদের অসুন্দর দেখায়। তার মধ্যে ঠোঁট কেটে প্লেট লাগানো অন্যতম। এখানকার মেয়েরা ছোটবেলায় তাদের ঠোঁট ছিদ্র করে, বয়স বাড়ার সাথে সাথে তাদের ঠোঁটের ছিদ্রের আকার আস্তে আস্তে বড় করে। আশ্চর্যের বিষয় হচ্ছে দাস হওয়া থেকে বাঁচার জন্য ঠোঁটে প্লেট লাগার উপায় বের করে, কিন্তু অবিশ্বাস্যভাবে পরবর্তীতে এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়ে ওঠে। এটি এই মহিলাদের জন্য সৌন্দর্যের একটি রূপ হয়ে উঠেছে। সোজা কথায় বলতে গেলে কুমারী নারীদের যার ঠোঁটে যত বড় প্লেট লাগানো থাকবে তাকে তত বেশি সুন্দরী বলে মনে করা হয়, এবং এই উপজাতি গোত্রের সব থেকে সেরা পুরুষকে সেই নারী বিয়ে করতে পারবে। আর এই প্লেট লাগানোর জন্য তাদের সামনের নিচের 2 থেকে 3টি দাঁত তুলে ফেলে, যেন প্লেটের গোল বৃত্তটির জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয়। এই প্লেট মাটি দিয়ে তৈরি। শুরি মহিলাদের সমস্ত বিবরণ বলে আপনাদের ঘন্টার পর ঘন্টা বিরক্ত করা সম্ভব, কারণ এদের কাজকর্মগুলোই অবিশ্বাস্য। তাদের শরীরে যে দাগ রয়েছে তা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। কিছু কিছু ট্যাটুর পিছনে কোনো একটি কাহিনী থাকে, সেই রকম এই দাগগুলোর পিছনে এদের গল্প লুকিয়ে আছে। যার গায়ে যত বেশি দাগ সে তত বেশি সুন্দর। এই দাগগুলো তাদের শরীরকে সাজানোর জন্য করে থাকে। যার শরীরে যত বেশি দাগ সেই নারী পুরুষের কাছে তত বেশি আকর্ষণীয়। আরেকটি আকর্ষণীয় এবং কৌতূহলী বিবরণ হচ্ছে এদের হেয়ার স্টাইল। এদের চুলের স্টাইল দেখে আপনাদের অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যার চুলের স্টাইল যত বেশি অদ্ভুত সেই নারী তত তাড়াতাড়ি এখানকার পুরুষকে আকর্ষণ করে। এই চুলের স্টাইল দিয়ে তারা পুরুষকে বোঝায় তারা এখনো অবিবাহিত, তারা একজন সাথী বা একজন স্বামী অথবা একজন অংশীদার খুঁজছেন। এখানে আবার বিয়ের আজব প্রথা আছে। বিয়ের সময় এখানকার
পুরুষ মহিলাদের যৌতুক দিয়ে বিয়ে করে, আর এই যৌতুকের মূল্য মহিলাদের ঠোঁটে লাগানো প্লেটের উপর নির্ভর করে। অর্থাৎ যার ঠোঁটে যত বড় প্লেট লাগানো থাকে তার স্বামী যৌতুক হিসেবে তত বেশি গবাদি পশু দেয়। কিন্তু বর্তমানে এই উপজাতির অনেক নারী তাদের ঠোঁট ছিদ্র করতে চায় না। তারা বলে এটা অনেক ব্যথাদায়ক, তাই আমরা করি না। তবে যারা ঠোঁটে প্লেট লাগায় তারা খুব সহজেই স্বামী পেয়ে যায়। ঠোঁট ছিদ্র না করা এক নারী বলে, আমার পরিবারের সকল মহিলারা ঠোঁটে ছিদ্র করেছে, কিন্তু আমি করিনি। আমি চাই না আমার ঠোঁট ছিদ্র করতে। তারপরেও তারা আমার কানে প্লেট লাগাতে বাধ্য করে। আমি যদি আমার অতীতে ফিরে যেতে পারতাম তাহলে আমি কখনোই এই ছিদ্র করতে দিতাম না। এখানকার মহিলারা বিকেল হলে আস্তে আস্তে প্রধান মহিলা নেত্রীর বাড়ির সামনে জমা হয়ে আড্ডা দেয়। এক মহিলা বলে, আমার সময় কেবলমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস ছিল ঠোঁটের প্লেটের আকার। আমাদের জীবন এর উপরেই নির্ভর করত। আমি আমার স্বামীকে এর জন্যই পেয়েছি, কারণ আমার ঠোঁটের প্লেট সব থেকে বড় ছিল। আমি আমার পরিবারের জন্য আশীর্বাদ ছিলাম, কারণ আমার স্বামী অনেক যৌতুক আমার পরিবারকে দিয়ে আমাকে বিয়ে করেছিল। দিন শেষে এখানকার মহিলাদের খুশির বিষয় হলো তাদের সন্তানদের বুকের দুধ খাওয়ানো এবং তাকে শক্তিশালী করে তোলা, সন্তানদের সুরক্ষিত হাসি মুখ দেখা। মহিলারা যা করে তা সন্তানদের ভবিষ্যতের জন্যই করে। মহিলাদের গায়ে ইতিহাসের চিহ্ন বহন করার সাহসও তাদের কাছে সুখের বিষয়। অর্থাৎ একজন সুরী মহিলাদের জন্য সুখ হচ্ছে একজন মা হওয়া এবং সংস্কৃতি রক্ষা করা। অনেক তো হলো মহিলাদের সুখ দুঃখের কাহিনী, এবার পুরুষদের সম্পর্কে জানা যাক। এখানকার পুরুষদের জন্য পশু সম্পদ এদের খাদ্য এবং মর্যাদার প্রতীক। জঙ্গলে শিকারী পশু এবং তাদের প্রতিদ্বন্দ্বী উপজাতিদের হাত থেকে রক্ষার জন্য পুরুষেরা দিনের বেশিরভাগ সময় তাদের পশুপালের সাথে কাটায়। এক হিসাবে এখানকার পুরুষদের রাখাল বলা চলে। তারা সব সময় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। এগুলো দক্ষিণ সুদান থেকে আসা AK-47। ইথিওপিয়ার গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এই অঞ্চলের দক্ষিণ সুদানি গেরিলারা তাদের অস্ত্রগুলি সুরি উপজাতি এবং আশেপাশের সমস্ত উপজাতির কাছে বিক্রি করেছিল। পশু সম্পদ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তাই পশু নিয়ে এখানে অন্যান্য উপজাতিদের সাথে তাদের প্রায় যুদ্ধ ঘটে। যুদ্ধের মূল কারণ হলো এই উপজাতিদের তরুণ যুবকদের বিয়ে করতে কমপক্ষে 20টি গরু যৌতুক হিসেবে মেয়ের পরিবারকে দিতে হয়, আর যে উপজাতিদের কাছে অস্ত্র থাকে না তাদের কাছ থেকে এই অস্ত্রের বলে তাদের গরুগুলোকে এরা ছিনিয়ে নেয়। এখানকার একজন পুরুষ বলে, আমরা গবাদি পশু নিয়ে বেড়ে উঠি, আমরা গরুর লাল পানি এবং দুধ পান করি, বিয়েও করি, আর এটাই হলো আমাদের সাদামাটা জীবন। কিন্তু কখনো কখনো এটি অনেক জটিল হয়ে যায়। অন্য উপজাতিরা এসে আমাদের পশু পাখি চুরি করে। চুরি করার সময় কেউ দেখে বাধা দিলে তাকে শেষ করে দেয়। এই কারণেই আমরা যুদ্ধ করি। এখানে কেবল শক্তিশালীরাই বেঁচে থাকে, আর যারা হেরে যায় তারা সব হারায়। এই উপজাতিদের আরেকটি ভয়ঙ্কর প্রথা বা উৎসব পালন করা হয়, যাকে ডোঙ্গা বলে। এই ডোঙ্গা উৎসবে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করে লাঠি দিয়ে যুদ্ধ করার জন্য, আর এরা লাঠি চালানো ছোটবেলা থেকেই শেখে। এই যুদ্ধে কখনো কখনো তারা জীবন হারায় অথবা তাদের চোখ বা দাঁত হারায়। এই ডোঙ্গা উৎসবের মূল উদ্দেশ্য হলো পুরো উপজাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সাহসী মানুষ কে হবে তা জানা। যে এই ডোঙ্গা উৎসবে জিতে যায় সে এই উপজাতির যে কোনো মহিলাকে বিয়ের জন্য বেছে নিতে পারে, আর যে মহিলাকে বেছে নেয় সেই মহিলাও অনেক আনন্দিত হয়, কারণ সে এই উপজাতির সবথেকে সাহসী ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। এই উপজাতির আরেকটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে জীবিত গরুর তাজা লাল পানি। যে গরুগুলো একেবারে বৃদ্ধ হয়ে যায় শুধুমাত্র তাদের তাজা লাল পানি পান করে। তীর দিয়ে গরুর গলায় ফুটো করে সেখান থেকে বের হওয়া লাল পানি একটি পাত্রে সংগ্রহ করে তারা পান করে। তারা মনে করে এই লাল পানি তাদের শক্তির উৎস। কিন্তু এই প্রক্রিয়ায় গরুগুলো মারা যায় না। গরুটির ক্ষতস্থান মাটি দিয়ে ঢেকে দেয়। একটু পর গরুটি আবার স্বাভাবিক হয়ে ওঠে। সারাদিন গরুর পাল চড়ানোর পর তারা সন্ধ্যা নামার আগেই বাড়িতে ফিরে যায়। এই উপজাতির নেতা বলে, আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার গোত্রের প্রতিটি মানুষকে ভালোবাসি। আমাদের খ্যাতি ইতিবাচক না হলেও যদি কোনো পর্যটক বা অন্য গোত্রের লোক আমাদের কাছে শান্তিপূর্ণভাবে আসে তাহলে আমরা তাদের শান্তিপূর্ণভাবেই স্বাগত জানাই। এটা শুধু আমাদের জায়গা না, এটা সবার জন্য উন্মুক্ত। একসময় আমাদের আশেপাশের গ্রাম সহ যত উপজাতি আছে সবাই মিলে আমরা একত্রে বসবাস করতাম। এখন যেহেতু আমরা বিভক্ত তাই আমাদের এখন যুদ্ধ করতে হয়। আমাদের জমি এবং গবাদি পশু ধীরে ধীরে কমে যাচ্ছে, আর আমরা এই জমি এবং পশুদের লোভী উপজাতিদের থেকে রক্ষা করি, বিশেষ করে আমাদের শত্রু উপজাতিদের থেকে। এই হাতিয়ারগুলো যেগুলো আপনারা দেখছেন এগুলো এসেছে সুদান থেকে। দুর্ভাগ্যবশত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হাতিয়ার নেই, তবে গ্রাম এবং গবাদি পশুকে আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের আরও প্রয়োজন। এবার জানবো দিন শেষে এই পুরুষদের খুশি বা শান্তির বিষয় কি। একজন বলে, শৈশবে আমি গবাদি পশুর যত্ন নেওয়া শুরু করি এবং সেখান থেকে আমি জীবনের সবকিছু শিখেছি। আমি আমার নিজস্ব কিছু তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছি। আমি কাজ চালিয়ে যাব এবং বিয়ের প্রস্তুতির জন্য গবাদি পশুর যত্ন নেব। যখন আমি এটা করতে পারবো তখন এটা আমার এবং আমার বন্ধুদের জন্য এক বিরাট আনন্দের বিষয় হবে। একজন সুরি তখন
তখনই সম্পূর্ণ হয় যখন সে বিয়ে করে। এই সুখ আমি অর্জন করতে চাই। আরেকজন বলে, সুখ আমার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আমি প্রায় চিন্তা করি। আমি এটিকে একটি ঘর হিসেবে কল্পনা করি, যেখানে আমি আমার পরিবারকে রক্ষা করতে পারি। এমন একটি ঘর যার মধ্যে অনেক শিশু, পরবর্তী সুরি যোদ্ধা এবং আমাদের উপজাতির মহিলাদের রক্ষা করতে পারি। আমার হাত দিয়ে পরিশ্রম করে নিজের পরিবারকে খাওয়াতে পারলে আমি খুব খুশি হতাম। উপজাতির প্রধান বলে, আমার জীবনে আমি অনেক যুদ্ধ দেখেছি, অনেক মানুষ বিনা কারণে শহীদ হতে দেখেছি। আমার জন্য সুখ হচ্ছে মানুষের সাথে শান্তিতে বসবাস করা। যখন আপনি শান্তিতে থাকেন তখন আপনি বুঝতে পারেন জীবন কতটা সুন্দর। আমি স্বপ্ন দেখি আমার সন্তানরা ভয় বা প্রতিশোধ ছাড়াই বড় হোক, এটাই প্রকৃত সুখ। কিন্তু আমি এটা দেরিতে বুঝেছি। আমি আশা করি ভবিষ্যৎ প্রজন্ম আমার কথা থেকেই বুঝতে পারবে, জীবন থেকে নয়। এদের সংস্কৃতি আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, এদের নিয়মকানুন স্বাভাবিক পৃথিবীর তুলনায় অনেক আলাদা, কিন্তু দিন শেষে আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। কখনো কখনো এমন গভীর সংস্কৃতির সামনে আমরা বুঝতে পারি যে তাদের জগতে প্রবেশ করেই দূরত্ব দূর করা যায় না। পৃথিবীতে হয়তো এমন আরো অদ্ভুত বা এর থেকেও বেশি অদ্ভুত উপজাতি বাস করে, কিন্তু আমরা এখনো তাদের নিয়মকানুন এবং সংস্কৃতির বিষয়গুলো থেকে একেবারেই অজানা।